মেডিও লিসেন এবং লার্নের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমরা মেডিকেল অ্যাডমিশন প্রস্তুতির জন্য বইয়ের দাগানো লাইনগুলো রিভিশনের জন্য এবং পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য আমরা অডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা গতিবিদ্যা ইসাক স্যারের বই থেকে পড়ব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব দাগানো বইয়ের কালারের অর্থটা কী। লাল মার্কিং যেটা হচ্ছে বেসিক দাগানো বই, সবুজ মার্কিং অবশ্যই পড়তে হবে এবং শেষ সময়ে রিভিশন দিতে হবে। যেটা গোলাপি মার্কিং করা থাকবে সেটা হলো মেডিকেলের প্রশ্ন। কমলা মার্কিং যেগুলো দেখবেন সেগুলো হচ্ছে ভার্সিটির প্রশ্ন। ভাইরা তোমরা মনে রাখবে আমি শুধু দাগানো লাইনগুলোই পড়ব এবং হেডলাইনগুলো পড়ব, যেমন গতিবিদ্যা ডায়নামিক্স। প্রসঙ্গ কাঠামো সবচেয়ে সহজ এবং পরিচিত প্রসঙ্গ কাঠামো হলো কার্তেশীয় অক্ষ পদ্ধতি, যেমন গোলক ভিত্তিক বা সিলিন্ডার ভিত্তিক স্থানাঙ্ক নির্দেশ পদ্ধতি। একমাত্রিক প্রসঙ্গ কাঠামো উদাহরণ: একটি দীর্ঘ সরুদণ্ড, একটি দীর্ঘ সুতা, ঝুলন্ত সুতা ইত্যাদি একমাত্রিক বস্তু ভাবা যায়। 2. দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ফুটবল খেলার মাঠে একটি গতিশীল ফুটবল দ্বিমাত্রিক স্থানে দৌড়াচ্ছে। পাতলা কাগজ, পাতলা ধাতব পাত ইত্যাদি দ্বিমাত্রিক বস্তু। এটা মেডিকেল অ্যাডমিশনে 13-14 বর্ষে এসেছিল। 3. ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। উদাহরণ: টেবিল, চেয়ার, ইট, পাথর ইত্যাদি ত্রিমাত্রিক বস্তু। যে প্রসঙ্গ কাঠামোর কোনো ধরনের ত্বরণ বা মন্দন থাকে না, অর্থাৎ যে প্রসঙ্গ কাঠামো স্থির বা সমবেগে সরলরেখায় গতিশীল, সেই প্রসঙ্গ কাঠামোকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। প্রতিটি জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সকল সূত্র অপরিবর্তিত থাকে। এই নীতিকে নিউটনের অপরিবর্তনীয় নীতি বলা হয়। অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ত্বরণ বা মন্দন সমূহ অসমবেগে গতিশীল প্রসঙ্গ কাঠামোকে অজড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। কৃত্রিম উপগ্রহ, রকেট, লিফট ইত্যাদিকে অজড় প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করা হয়। প্রসঙ্গ বস্তুটি যখন পরম স্থিতিতে থাকে তখন তার সাপেক্ষে অন্য কোনো বস্তু গতিশীল থাকলে তাকে পরম গতি বলি। এ মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। কোনো গতি পরম নয় কোনো স্থিতি। কোনো বস্তুর স্থিতি অথবা গতি সবসময় আপেক্ষিক। দুটি চলমান বস্তুর একটি সাপেক্ষে অপরটির গতিকে আপেক্ষিক গতি বলে। এটা ডেন্টাল অ্যাডমিশনে 19-20 বর্ষে এসেছিল। দেখুন ভাই, এখানে একটা ম্যাথ রয়েছে যেটা খুবই সহজ একটা ম্যাথ। এখানে এস এর একটা ফাংশন দেওয়া আছে, ½ t² + 20t মিটার। এখানে বলছে 3 মিনিট পর তার গাড়ির অতিক্রান্ত দূরত্ব। এখানে সহজ টাইম দেওয়া আছে 3 মিনিট, অর্থাৎ 3 × 60 সেকেন্ড, মানে হলো 180 সেকেন্ডটা এই টি এর জায়গায় বসাতে আমরা দূরত্ব পাবো। এবং প্রাপ্ত বেগ, এখানে এসকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যাবে। এবং বেগে যে মধ্যে আমরা দেখতেছি এখানে t+20, এখানে টি হলো 1800 + 20 = 200 মিটার/সেকেন্ড। গতি বিষয়ক বিভিন্ন রাশি। স্মরণ একটি ভেক্টর রাশি, সুতরাং এর মান ও দিক উভয় আছে। স্মরণের একক ও মাত্রা, এর একক মিটার এবং মাত্রা হলো এল, ক্যাপিটাল এল। দ্রুতি,
কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলে। দ্রুতি একটি স্কেলার রাশি। গড় দ্রুতি ভি বার ইকুয়াল মোট অতিক্রমণ দূরত্ব ডিভাইডেড বাই মোট ব্যয়িত সময় ইকুয়াল এস বাই টি। তাৎক্ষণিক দ্রুতি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সঙ্গে বস্তুর দূরত্বের পরিবর্তন হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে। বস্তুটি সমদ্রুতিতে গতিশীল হলে প্রতিটি মুহূর্তে বস্তুর তাৎক্ষণিক দ্রুতি সমান হয়। সময়ের মান শূন্যের কাছাকাছি হলে উক্ত সময়ে সরণের পরিবর্তন হারকে তাৎক্ষণিক বেগ বলে। ডেন্টাল অ্যাডমিশন 20-21 বর্ষে এসেছিল। মধ্যবেগ আপেক্ষিক বেগ এ ও বি দুটি বস্তুর বেগ যথাক্রমে ভি এ এবং ভিবি হলে বি সাপেক্ষে এর আপেক্ষিক বেগ ভি এ বি ইকুয়াল ভি এ মাইনাস ভিবি। আবার এ সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ ভি বি এ ইকুয়াল ভিবি মাইনাস ভি এ। সিদ্ধান্ত: দুটি গতিশীল বস্তু একই দিকে চললে বস্তু দুটির বেগ বিয়োগ করলে আপেক্ষিক বেগ পাওয়া যায়। একইভাবে দুটি গতিশীল বস্তু বিপরীত দিকে চললে আপেক্ষিক বেগ বের করতে বেগ দুটি যোগ করতে হয়। কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বলের মান ও দিক ধ্রুব থাকলে ওই বস্তুর বেগও ধ্রুব থাকে। বস্তুর এই ধ্রুব বেগকে সমবেগ বলে। উদাহরণ: শব্দের বেগ, আলোর বেগ ইত্যাদি। এখানে 100% এটা ইম্পর্ট্যান্ট। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় ত্বরণের সীমান্ত মান ত্বরণের মান। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় ত্বরণের সীমান্তিক মান ত্বরণের মান। উল্লেখ্য যে কোনো বিন্দুতে তাৎক্ষণিক ত্বরণ ওই বিন্দুতে বস্তুর বেগের লব্ধ বরাবর হবে। ত্বরণ দুই প্রকার, যথা সমত্বরণ, অসমত্বরণ। সমত্বরণ: ত্বরণ যদি সবসময় ধ্রুব হয় তবে তাকে সমত্বরণ বলে। অভিকর্ষের স্থানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ সমত্বরণ। সমত্বরণশীল বস্তুটি সমবল ক্রিয়া করে। সমত্বরণের মান ও দিক উভয় ধ্রুব থাকে। এখানে সমত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সমত্বরণের ক্ষেত্রে লেখচিত্র সরলরেখা এবং ঢাল সর্বত্র সমান হয়। এই যে দেখেন, সমত্বরণ সময় সরলরেখা হবে এবং ঢাল সর্বত্র সমান হয়। সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকা সম্ভব। এখানে প্রশ্নটা হলো, সমদ্রুতিতে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকা কি সম্ভব? সমদ্রুতিতে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকা কখনোই সম্ভব নয়। ত্বরণ থাকা সম্ভব। বস্তুর ত্বরণ থাকা সম্ভব। একটি বস্তু যদি সমবৃত্তাকার পথে সমদ্রুতিতে পরিধি বরাবর আবর্তিত হয়। কখন সম্ভব? যখন বস্তুটি বৃত্তাকার পথে ঘুরবে। সমবৃত্তাকার পথে সমদ্রুতিতে পরিধি বরাবর আবর্তিত হয়, তখন বস্তুটির ওপর কেন্দ্রবিমুখী কেন্দ্র ত্বরণ ক্রিয়াশীল হয়। অসম ত্বরণ: সময়ের সাথে যখন ত্বরণ ভিন্ন ভিন্ন হয় তখন তাকে অসম ত্বরণ বলে। যেমন বাস, ট্রেন, মোটরগাড়ি ইত্যাদি ত্বরণ অসম ত্বরণের উদাহরণ। এটা কখনো ধীরে চলে, কখনো আবার জোরে স্পিডে চলে, এটাই। এই জন্য এটা ত্বরণটা সমান থাকে না। গড় দ্রুতি: মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময় হলো গড় দ্রুতি। বস্তুটির গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নয়। বা এখানে কাজগুলো যেমন এই প্রশ্নটা, একটি বস্তুর গড় বেগ শূন্য,
কিন্তু ওই বস্তুর গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। এই ব্যাখ্যাগুলো যদি তুমি না জানো তাহলে একটু পড়ে নেবে। যেমন এটা পড়ে দেই, বস্তুটি যদি একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে আসি তবে তার সরণ শূন্য হয়। এখন গড়বেগ মোট সরণ বাই মোট ডিভাইডেড বাই মোট সময়। এক্ষেত্রে যেহেতু সরণই শূন্য তাহলে গড়বেগ শূন্য হবে, কিন্তু গড় দ্রুতি শূন্য কখনোই হয় না, কারণ তুমি তোমার বাড়ি থেকে ঘুরে বাজারের থেকে আবার বাড়িতে আসলে তবু তোমার গড় দ্রুতি শূন্য হবে না, কারণ তুমি অতিক্রান্ত দূরত্ব যদি তোমার ধরো বাড়ি থেকে বাজারের দূরত্ব হয় 2 কিলোমিটার, তাহলে তুমি 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছো। এক্ষেত্রে তোমার দ্রুতি কখনোই শূন্য হতে পারে না। নেক্সট, সমবেগে গতিশীল বস্তুর সমীকরণ, এটা তো সবাই জানে, এস ইকুয়াল ভিটি বা এক্স ইকুয়াল এক্স নট প্লাস ভি এক্স টি। এখানে এক্স নট হলো তোমার আদি দূরত্ব। সমতলে গতিশীল বস্তুর শেষ বেগের সমীকরণ ভি ইকুয়াল ইউ প্লাস এটি বা ভি নট প্লাস এটি। সমতলের বস্তুর অতিক্রান্ত দূরত্বের সমীকরণ এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখান থেকে মেডিকেল অ্যাডমিশনে 17-18 বর্ষে পরীক্ষা এসেছিল ম্যাথ। এখানে তোমার বিভিন্ন টাইপের ম্যাথ আসতে পারে, যেমন বেগ দেওয়া থাকতে পারে, সময় দেওয়া থাকতে পারে, বল দূরত্ব বের করতে বলতে পারে, এভাবে অনেকগুলো আসতে পারে। যেমন ত্বরণ দেওয়া থাকলো না, ত্বরণ বের করতে বলতে পারে। চলো পরবর্তী দেখি, এস ইকুয়াল টি স্কোয়ার, অর্থাৎ স্থির অবস্থান হতে সমতলের চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। স্থির অবস্থান হতে সমতলে গতিশীল কোনো বস্তুর শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। গাড়ির প্রাথমিক বেগ দ্বিগুণ হলে গাড়ি থামানোর দূরত্ব এস ইকুয়াল টি স্কোয়ার ইকুয়াল 4 গুণ হতে হবে। গাড়ির প্রাথমিক বেগ দ্বিগুণ হলে গাড়ি থামানোর দূরত্ব, কেন ভাইয়া? কারণ দূরত্ব হলো আদি বেগের বর্গের সমানুপাতিক। এই কারণে গাড়ির প্রাথমিক বেগ দ্বিগুণ হলে দূরত্ব হচ্ছে 4 গুণ হয়, গাড়ি থামানোর দূরত্ব 4 গুণ হয়ে যায়। এবার ওই যারা বুঝতেছো না তারা একটু বিস্তারিত রিডিং পড়ে নেবে। সমদ্রুতি সম্পন্ন একটি কণার বেগ অসম হতে পারে। এই যেগুলো লাল দাগানো দেখতেছো এগুলো সব মেডিকেলে এসেছিল। যেমন দূরত্ব আর সময় লেগ, দেখো দূরত্ব এবং সময় লেগটা হচ্ছে তোমার সরল রেখা ঢাল বরাবর, তোমার মূল বিন্দুগামী একটি সরলরেখা। আর মজার বিষয় হলো এখানে পি কিউ, এই চিত্রটা দেখো, পি এবং কিউ, ও আর কিউ ডিভাইডেড বাই ও কিউ, দূরত্ব বাই সময় ইকুয়াল বেগ। অতএব বস্তুর সমবেগ দূরত্ব সময় লেখচিত্রের নতির সমান হয়। সমবেগটা কিসের সমান হয় ভাইয়া? সমবেগটা হয় এই নতির সমান, এই ঢালটা, ঢাল মানে হলো নতির সমান হয়। অসমবেগের ক্ষেত্রে বক্ররেখার ঢাল বিভিন্ন বিন্দুতে বা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন হয়, যখন অসমবেগের ক্ষেত্রে এইটা হয়ে থাকে। বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বেগ সময় লেখচিত্রের বেগ ও সময় অক্ষের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের সমান হয়। সমত্বরণ বেগ সময় লেখচিত্র সমত্বরণের ক্ষেত্রে, সমত্বরণে সরলরেখা বরাবর সচল বস্তুর বেগ সময় লেখচিত্রটি একটি সরলরেখা হয়। একই সময়
অবকাশে একই পরিমাণ বেগ বৃদ্ধি হয় বলে লেখচিত্রটি এরূপ হয়। বস্তুটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে সরলরেখাটি মূল বিন্দুগামী হয়। বেগ সময় লেখচিত্র। সব মন্দনে চলমান বস্তুর প্রাথমিক বেগ থাকবেই, এক্ষেত্রেও বেগ সময় লেখচিত্রটি কী হবে ভাইয়া? সরলরেখা হবে। বেগ সময় অসম ত্বরণের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। অসম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটি বক্ররেখা হয়। বেগ সময়ের সমানুপাতিক। সময় বাড়লে বেগ বাড়বে, বেগ বাড়লে সময়ও বাড়বে। সরণ সময়ের বর্গের সমানুপাতিক। এজ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এখানে ভাইয়া কিছু ম্যাথ দেওয়া আছে, এগুলো মেডিকেলে এসেছিলো, এগুলো একটু তোমরা প্র্যাকটিস করে নেবে। 2, 3 সহজ সহজ ম্যাথ এগুলো। মেডিকেলে তো ক্যালকুলেটর তো ব্যবহার করা হয় না, তাই এখানে সহজ সহজ দেওয়া যায়, যেগুলো মুখেই করা হয় আর কি। প্রাস। ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দুতে থেকে যে কোনো দিকে তির্যকভাবে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে। এই সংজ্ঞাটা একটু মিসিং লাগতেছে, আমি আমার মতো করে বলি। যেমন ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে কোনো একটা বস্তু যদি অনুভূমিকের তির্যক বরাবর, ভূমির তির্যক বরাবর নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে। দেখো এখানে জানা দরকার রয়েছে, কি কি জানা দরকার ভাইয়া? প্রাসের ওপর একমাত্র ক্রিয়াশীল বল হলো অভিকর্ষ বল। প্রাসের সর্বাধিক উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় নগণ্য, তাই প্রাসের গতির আলোচনায় অভিকর্ষ ত্বরণের মান স্থির ধরে নেওয়া হয়। এবং প্রাসের গতি আলোচনায় বায়ুর বাধা উপেক্ষণীয়। প্রাসের গতি সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা। প্রক্ষেপণ বিন্দু। যে বিন্দু দিয়ে প্রাস প্রক্ষিপ্ত হয় সেই বিন্দুটিকে প্রক্ষেপণ বিন্দু বলে। প্রক্ষেপণ পথ। যে পথ দিয়ে একটা প্রাস চলে যায় সেটা হলো প্রক্ষেপণ পথ। প্রক্ষেপণ বেগ। যে বেগে নিক্ষেপ করা হয় প্রাসটিকে সেটাই হলো প্রক্ষেপণ বেগ। প্রক্ষেপণ কোণ। যে কোণে নিক্ষেপ করা হয় বস্তুটিকে, প্রাসকে নিক্ষেপ করা হয়, সেটাকে বলে প্রক্ষেপণ কোণ। যেমন এখানে একটু শুদ্ধ ভাষায় দেওয়া রয়েছে যে অনুভূমিক তলের সঙ্গে যে কোণে প্রাস প্রক্ষিপ্ত হয়, বাবা কি কথা, তাকেই বলা হয় প্রক্ষেপণ কোণ। প্রক্ষেপণ সীমা বা পাল্লা। প্রাসের প্রক্ষেপণ বিন্দু হতে পতন বিন্দুর মধ্যবর্তী অনুভূমিক দূরত্বকে অনুভূমিক পাল্লা বা পাল্লা বলে। সহজ কথায় একটা ইটকে যদি নিক্ষেপ করা হয় আনুভূমিক কোণ বরাবর যদি নিক্ষেপ করা হয় তাহলে এটা যতদূর যাবে, তোমার থেকে যতদূর যাবে সেটাই হলো তার পাল্লা। ধরো এখানে তুমি রয়েছো, এখানে তুমি আর এখানে ক্রিকেট বল, তাহলে এই দূরত্বটাই হলো আনুভূমিক পাল্লা। প্রক্ষেপণ গতি। এটি সাধারণত প্রাসের গতিপথ
প্যারাবোলা বা অধিবৃত্ত হয়, এটা যদি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে এর বেগ সর্বনিম্ন 0 হয়। আবার সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক হয়। নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হলে প্রাসের পাল্লা সর্বাধিক হয়, অর্থাৎ এই পাল্লাটা সর্বাধিক হবে। তুমি যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে পারবো তাহলে এই দূরত্বটা OB দূরত্বটা বেশি হবে। উপাংশ 0 হয় যদি সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক হয় এবং বেগের উলম্ব উপাংশ 0 হয়। ইহা একটি প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ, কোনটা y = x - bx²। এই রাশি দুটি প্রক্ষেপ পথে ধ্রুব থাকে, সুতরাং প্রাসের গতিপথ একটি প্যারাবোলা। ভাই এই জায়গায় অনেকগুলো সূত্রের মাধ্যমে প্রমাণ করছে যে প্রাসের গতিপথটা প্যারাবোলা হয়। তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রাসের গতিপথ অধিবৃত্ত বা প্যারাবোলা, এটাই মনে রাখলেই চলবে। এখন প্রাসের সর্বাধিক উচ্চতার সমীকরণটা একটু দেখি। u² বা v0² sin²θ/2g। খাড়াভাবে উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা কত? খাড়াভাবে যদি কোনো বস্তু নিক্ষেপ করা হয় তাহলে এই জায়গায় সাইন থেটা মান হবে 90 ডিগ্রি, মানে 1 হলে এখানে কি থাকবে v0²/2g। এই যে v0²/2g, এটা কিন্তু মেডিকেলে এসেছিল। t = v0 sin θ/g, এটা হলো বিচরণকাল। t = 2v0 sin θ/g। rmax সর্বাধিক পাল্লা rmax = v0² sin 90 ডিগ্রি/g। 90 ডিগ্রি মান তো জানোই 1, তাহলে কি থাকলো v0²/g। আর প্রক্ষেপণ সীমা বা প্রক্ষেপণ পাল্লার সমীকরণ হলো v0² sin 2θ/g sin 2θ/g। অর্থাৎ 45 ডিগ্রি নিক্ষেপণ কোণে নিক্ষিপ্ত বস্তুর দ্বারা পাল্লা সর্বাধিক। প্রাসের পাল্লা আদিবেগ ও নিক্ষেপ কোণের ওপর নির্ভর করে। আদিবেগ যত বেশি হবে পাল্লাও তত বেশি হবে। সর্বোচ্চ বিন্দুতে প্রাসের গতিশক্তি ও স্থিতিশক্তি। সর্বোচ্চ বিন্দুতে প্রাসের গতিশক্তি E = ½ mv0² = ½ mv0² cos²θ। সর্বোচ্চ বিন্দুতে প্রাসের স্থিতিশক্তি ½ mv0², এই শক্তি পাওয়া যায়। এগুলো একটু দেখে নেবে ভাইয়া, এগুলো তো মুখে বললে হবে না, এগুলো একটু দেখে নিতে হবে। একটা কথা মনে রাখবে, আমি তো ম্যাথ রিডিং পড়ালে তোমার হবে না, তোমাকে ম্যাথ একটু নিজেকে প্র্যাকটিস করতে হবে এবং সূত্রগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। এখানে বলছে মেডিকেলে এসেছিল একটি প্রাসের সাপেক্ষে অন্য একটি প্রাসের গতিপথ সরল রেখা ব্যাখ্যা করো। গতিপথ সরল রেখা, অন্য একটি প্রাসের গতিপথ সরল রেখা, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। একটি প্রাসের সাপেক্ষে অন্য একটি প্রাসের গতিপথ সরল রেখা, এটা শুধু মনে রাখলেই চলবে, কিন্তু এগুলো একটু দেখে নিলে তো আরও ভালো হবে। S = এটা হচ্ছে প্রক্ষেপণ কোণ 45 ডিগ্রি কোণ হলে কি বলছে,
ওকে, সর্বাধিক প্রক্ষেপণ সীমা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হয়। সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হয়। এখানে এটা প্রমাণ করা আছে, একটু দেখে নেবে। যে সর্বাধিক প্রক্ষেপণ সীমার ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক হয়। E=E0/2। সর্বাধিক প্রক্ষেপণ সীমার ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক হয়। এটারও প্রমাণ দেওয়া আছে, একটু দেখে নিন। অনুভূমিক হ্রাস, এখানে একটা সূত্র দেওয়া আছে যে অনুভূমিক পাল্লা R হবে √2h u²/g। এটা একটু নতুন সূত্র লাগলো, তোমার কাছে লাগতে পারে নতুন সূত্র, একটু দেখে নিও। এটি একটি অধিবৃত্তের সমীকরণ, কাজেই বাধাহীন পথে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর যা প্রাসের গতিপথ প্যারাবোলা বা অধিবৃত্ত রচনা করে। পরন্ত বস্তুর সূত্র। বাতাসের বাধা বস্তু দুটির ভিন্ন সময়ে মাটিতে পতনের ক্ষেত্রে দায়ী। ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তুর গতি নিয়ে গবেষণা করেন এবং পরীক্ষায় লব্ধ কিছু সূত্র দেন। বিজ্ঞানী গ্যালিলিও হচ্ছে পরন্ত বস্তুর সূত্রটা দেন। পরবর্তীতে বিজ্ঞানী নিউটন গিনিপালক পরীক্ষার সাহায্যে এই তথ্যের সত্যতা প্রমাণ করেন। গ্যালিলিও পরন্ত বস্তুর সূত্রটা দেন এবং নিউটন সেটা গিনিপালক পরীক্ষার সাহায্যে এই তথ্যের সত্যতা প্রমাণ করেন। প্রথম সূত্রটা হলো, মুক্তভাবে পরন্ত বস্তুর 3টি সূত্র রয়েছে। প্রথম সূত্র হলো, একই উচ্চতায় স্থির অবস্থান থেকে মুক্তভাবে সকল পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, অর্থাৎ h1 = h2। দুটি হালকা পাতলা যে কোনো বস্তু যদি এক জায়গা থেকে ফেলে দেওয়া হয় তাহলে এটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে প্রথম বস্তুর অতিক্রম দূরত্ব, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত ওই সময়ের সমানুপাতিক v=t। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ h=t²। জেনে রাখো, পরন্ত বস্তুর সূত্র দিয়েছেন গ্যালিলিও, গিনিপালক পরীক্ষা করেছেন নিউটন। গিনিপালক পরীক্ষা করা হয় 180 ফুট উঁচু হেলানো স্তম্ভের ছাদ থেকে। এটা 100% ইম্পর্ট্যান্ট। পরন্ত বস্তুর সংক্রান্ত কিছু সূত্র রয়েছে যেগুলো তোমাকে মনে রাখতে হবে। মেডিকেলে এসেছিল v² = 2gh, T1 = v0/g পতনকালের রাশিমালা নির্দেশ করে। T = 2v0/g উত্থান ও পতনের সময় পরস্পর সমান। ঊর্ধ্বমুখী বস্তুর সমীকরণ। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বস্তুটির বেগ উৎক্ষেপণ বেগের সমান হয়। পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখা যায় যে বস্তুর উত্থানকাল এবং পতনকাল ঠিক সমান। এ থেকে বোঝা যায় যে বস্তু ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী গতি সব বিষয়ে একই ধরনের কিন্তু বিপরীতমুখী। সুষম বৃত্তীয় গতি। বৃত্তাকার পথে সমদূরত্বে ঘূর্ণায়মান কোনো বস্তুকণার গতিকে সুষম বৃত্তীয় গতি বলে। সুষম বৃত্তীয় গতিতে সময়ের সাথে বস্তুর বেগের মান অপরিবর্তিত থাকলেও বেগের অভিমুখ পরিবর্তিত হয়। এ কারণেই এখানে ত্বরণ বিদ্যমান থাকে।
ত্বরণের অভিমুখ গতিপথের লব্ধ বরাবর বৃত্তের কেন্দ্রমুখী। এই ত্বরণ হলো কেন্দ্রমুখী বা অভিলম্ব ত্বরণ। একটা বস্তু যখন ভাইয়া এইভাবে ঘুরতে থাকে তখন এর কেন্দ্রে একটা অভিত্বরণ কাজ করে। এর কেন্দ্রে একটা অভিত্বরণ কাজ করে। যখন একটা বালক এটা ঘুরাচ্ছে, এইভাবে ঘুরাচ্ছে, এভাবে ঘুরাচ্ছে, তখন এটা কেন্দ্রে একটা কী কাজ করে? বল কাজ করে। একটা কেন্দ্রে বল কাজ করে একটা। বৃত্তাকার পথে সমদ্রুতে চলমান বস্তুর ত্বরণ থাকে। হ্যাঁ, ত্বরণ তো থাকবেই, কারণ এটা যেহেতু আবারও বলতেছি, ত্বরণের অভিমুখ গতিপথের লম্ব বরাবর বৃত্তের কেন্দ্রমুখী। এই ত্বরণ হলো কেন্দ্রমুখী বা অভিলম্ব ত্বরণ। বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে। কোনো বস্তুকণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর এবং কেন্দ্রের অভিমুখে বস্তুকণার উপর যে ত্বরণ ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র ত্বরণ বলে। বস্তুটির কৌণিক বেগ ওমেগা হলে ভি ইকুয়াল ওমেগা আর, এফ ইকুয়াল এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই ডিভাইডেড বাই আর ইকুয়াল এম ওমেগা স্কোয়ার আর। মেডিকেল 13-14 বর্ষে এখান থেকে একটা ম্যাথ এসেছিল। জেনে রাখো, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। কেন্দ্রমুখী ত্বরণের দিক বৃত্তের কেন্দ্র বরাবর ক্রিয়া করে। সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য: 1. এতে সমদ্রুতি বিদ্যমান। 2. এই গতিতে সমকৌণিক বেগ বিদ্যমান। 3. এর কৌণিক ত্বরণ শূন্য। 4. এই গতির কেন্দ্রমুখী ত্বরণ থাকে। কাজ: কোনো বস্তুকে সুষম বৃত্তীয় গতিতে ঘোরাতে হলে অভিকেন্দ্র বলের প্রয়োজন হয় কেন? কোনো বস্তুকে সমবৃত্ত গতিতে ঘোরানোর জন্য অভিকেন্দ্র বল প্রয়োজন হয়, কারণ নিউটনের প্রথম গতির সূত্র অনুসারে কোনো বস্তুর উপর বাহ্যিক বল ক্রিয়া না করলে বস্তুটি স্থির থেকে অথবা সমবেগে গতিশীল থাকে। সুতরাং কোনো বস্তুকে বৃত্তাকার পথে চালানোর জন্য গতির অভিমুখের লম্ব দিকে একটি বাহ্যিক বল বস্তুটির ওপর ক্রিয়া প্রয়োগ করতে হয়। এই বাহ্যিক বল ব্যাসার্ধ বরাবর বৃত্তের কেন্দ্রের দিকে ক্রিয়াশীল হয়। কেন্দ্রমুখী এই বলটি হলো অভিকেন্দ্র বল। ভাইয়া, আমি সম্পূর্ণ ব্যাখ্যাসহ বলে দিলাম, অবশ্যই তুমি বুঝতে পেরেছো। মোটামুটি অধ্যায়ের সকল বেসিক টপিকগুলো শেষ হয়েছে। এখন যে সূত্রগুলো থেকে মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন হতে পারে সেগুলো একটু বলতেছি।
এস ইকুয়াল ভি নট টি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। এস ইকুয়াল ভিটি গড় বেগের ক্ষেত্রে বা সমবেগের ক্ষেত্রে, ভি ইকুয়াল ডিডিএসটি ভি ইকুয়াল ডিডিটি এস, এ ইকুয়াল ডিডিটি ভি, অর্থাৎ ভি এর ডিফারেন্সিয়েট করলে আমরা পেয়ে যাব অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ভি স্কোয়ার ইকুয়াল ভি নট স্কোয়ার প্লাস মাইনাস 2as, ভি ইকুয়াল জিটি পতনের ক্ষেত্রে, এইচ ইকুয়াল হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল 2gh পতনের ক্ষেত্রে, এইচ ইকুয়াল হাফ জি 2t মাইনাস 1, ভি স্কোয়ার ইকুয়াল ভি নট স্কোয়ার প্লাস মাইনাস 2gh, এইচ ইকুয়াল ভি নট টি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার, এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g, টি ইকুয়াল ইউ বাই জি, এ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর ইকুয়াল ওমেগা স্কোয়ার আর, ভি ইকুয়াল ওমেগা আর, এফ ইকুয়াল এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল এম ওমেগা স্কোয়ার আর, ওমেগা ইকুয়াল টয়েস পাই আর ইকুয়াল টয়েস পাই বাই টি ইকুয়াল টয়েস পাই এন ডিভাইডেড বাই টি, এইচ ইকুয়াল ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা বাই 2g, আর ইকুয়াল ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা বাই জি, সরি ভাই এই জায়গায় একটু ভুল আছে, আর এখানে হবে ভি নট স্কোয়ার সাইন 2 থেটা বাই জি, আর ম্যাক্স ইকুয়াল ভি নট বাই জি, টি ইকুয়াল 2 ভি নট সাইন স্কোয়ার থেটা বাই জি, ভি ওমেগা আর ভি ইকুয়াল ওমেগা আর, ওমেগা ইকুয়াল টয়েস বাই এন বাই টি। এই অধ্যায় শেষে ইসাক স্যারের বইয়ে খুব সুন্দর করে এমসিকিউ থেকে যা যা প্রশ্ন আসতে পারে সেগুলোর কিছু একটা ধারণা দেওয়া হয়েছে, সেগুলো আমি একটু তোমাদেরকে পড়ে শোনাব। অধ্যায়ের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। প্রসঙ্গ কাঠামো, স্মরণ, গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি বা দ্রুতি। ইতিমধ্যে আমি এগুলোর সংজ্ঞা পড়েছি এবং বলেছি, তাই আর দ্বিতীয়বার বলতেছি না। গড় বেগ, তাৎক্ষণিক বেগ, সমবেগ, গড় ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, সমত্বরণ, পন্ত বস্তুর সূত্রসমূহ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রাস ও প্রক্ষেপক, বিচরণকাল বা ভ্রমণকাল, পাল্লা, বৃত্তীয় গতি, সুষম বৃত্তীয় গতি, কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র ত্বরণ। বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য প্রয়োজনীয় বিষয়াবলীর সারসংক্ষেপ। ভি ইকুয়াল ইউ প্লাস এটি সমীকরণের পাশের ভিটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। তুমি এখানে দেখতেছো এই চিত্রটা, ঢাল ইকুয়াল ত্বরণ, এই ঢালটাই হলো ত্বরণ। প্রাসের ক্ষেত্রে লেখচিত্রটি হলো এইরকম। প্রাসের সর্বাধিক উচ্চতা এইচ ইকুয়াল ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা বাই 2g। আরে এই চিত্রগুলো পড়া কখনোই সম্ভব হবে না, তুমি এগুলো একটু দেখে নেবে, এগুলো একটু দেখে প্র্যাকটিস করবে অবশ্যই। এর 3, 4, 5, 7।
সো ভাইয়ারা, তোমরা চিত্রগুলো ভালোভাবে দেখে নেবে। আমি শুধু তোমাদেরকে যেগুলো সংক্ষিপ্ত যেগুলো বেসিক নলেজ সেগুলো আমি শুধু পড়তেছি। প্রাসের সর্বোচ্চ অবস্থানে বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি অর্থাৎ π/2। পাল্লা সর্বনিম্ন হলে নিক্ষেপণ কোণ 0 ডিগ্রি হবে। সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতিপথ একমাত্রিক। প্রাসের নিক্ষেপণ কোণ tan ইনভার্স 4 হলে এর সর্বাধিক উচ্চতা ও অনুভূমিক পাল্লার মান পরস্পরের সমান হবে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। একটি প্রাসকে গতিশক্তিতে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি হবে এর গতিশক্তির অর্ধেক। অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ পরাবৃত্তাকার বা প্যারাবোলা। অনুভূমিক বরাবর ত্বরণ শূন্য, তাই বেগের উপাংশ ধ্রুব থাকে। সমত্বরণে চললে উল্লেখিত চিত্রের লেখচিত্রটি একটি প্যারাবোলা। তো প্রাসের সর্বাধিক উচ্চতায় বেগ শূন্য। এখানে প্যারাবোলার চিত্রটি দেখানো হয়েছে, অর্থাৎ প্রাসের ক্ষেত্রে একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ π/30 রেডিয়ান পার সেকেন্ড এবং ঘন্টার কাঁটার কৌণিক বেগ π/6 রেডিয়ান পার সেকেন্ড। এগুলো কিভাবে হয় সেগুলো অবশ্যই তোমরা একটু দেখে নেবে। যেমন ভাইয়া, কৌণিক বেগের সূত্রটা হলো ওমেগা ইকুয়াল টয়েস π/t। এই সূত্রের মধ্যে সময়, সেকেন্ডের কাটার জন্য সময় হবে 1 সেকেন্ড, ঘন্টার কাটার জন্য সময় হবে 3600 সেকেন্ড। এভাবে সূত্রের মধ্যে বসিয়ে দিলে আমরা কাঙ্ক্ষিত আমাদের কৌণিক বেগটা পেয়ে যাব। সর্বাধিক পাল্লার জন্য প্রাসকে অনুভূমিকের সাথে 35 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে সর্বাধিক পাল্লার জন্য, যেটা আমরা সূত্র থেকে ব্যাখ্যা করতে পারি। প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ শূন্য। একটি গতিশীল বস্তুর স্বর্ণের সমীকরণ x ইকুয়াল 4t² প্লাস 3t মিটার। 2 সেকেন্ড পর বস্তুটির বেগ 19 মিটার পার সেকেন্ড। এরকম একটা ম্যাথ মেডিকেল অ্যাডমিশনে এসেছিলো এবং আমরা পূর্বেই সলভ করেছি। প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগ ও ত্বরণ পরস্পর লম্ব হয় এবং মধ্যবর্তী কোণ π/2 হয়। বেগের উলম্ব উপাংশ শূন্য হয়। কোনো বস্তু t সেকেন্ডে h উচ্চতা হতে ভূমিতে পড়লে t/2 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে 3h/4 উচ্চতায় ছিল। এগুলো একটু তোমরা সূত্র থেকে বের করার চেষ্টা করবে, তাহলে তোমাদের মাথায় দীর্ঘক্ষণ সংরক্ষিত হবে। এখানে অনেকগুলো সূত্র দেওয়া, যেগুলো এগুলো আর পড়লাম না, এগুলো বারবার চিত্র এবং সূত্র, তাই আমি তোমাদের জন্য এগুলো দিয়ে রাখলাম। তোমরা অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবে এবং অধ্যায়টি শেষ হওয়ার পর, রিভিশনের পর অবশ্যই তোমরা অনুশীলনী বই থেকে অনুশীলনী করবে। তো আজকের জন্য সকলকে জানাই ধন্যবাদ।